দিস ইজ পোকো X3 NFC। এই ফোনটা লঞ্চ হয়েছিল 2020 সালের লাস্ট কোয়ার্টারে, কিন্তু এই 2024 সালে এসে 10 থেকে 12 হাজার টাকার মধ্যে এই ফোনটা খুবই ভালো একটা ডিল, বিশেষ করে এটার ক্যামেরা অ্যান্ড পারফরমেন্সের জন্য। ডিজাইনের কথা বললে ফোনটা ফুললি প্লাস্টিক বিল্ড, এটার ওয়েট 215 গ্রাম অ্যান্ড থিকনেস 9.4 মিলিমিটার হয় ফোনটা অনেক ভারী অ্যান্ড মোটা লাগে। এটার ডিসপ্লে সেকশনে দেওয়া আছে একটা 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস IPS LCD প্যানেল, যেটা 120 হার্টজ রিফ্রেশ রেটেড। এটার কালার কন্ট্রাস্ট অ্যান্ড শার্পনেস খুব ভালোই বলা চলে IPS ডিসপ্লে হিসাবে, আর এই ডিসপ্লেটা প্রোটেক্ট করছে কর্নিং গরিলা গ্লাস 5। ক্যামেরা মোটমাট 4টা হলেও এর মধ্যে কাজের ক্যামেরা মাত্র 2টা। মেইন 64 মেগাপিক্সেলের ক্যামেরা অ্যান্ড 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, বাকি 2টা 2 মেগাপিক্সেলের ডেপথ অ্যান্ড ম্যাক্রো। মেইন ক্যামেরার কথা বললে কালারটা ছিল ওয়ার্ম টোনের, কিন্তু খুব ভালো পরিমাণে ডিটেল ক্যাপচার করতে পারে। ডাইনামিক রেঞ্জও ভালোর দিকেই ছিল, কিন্তু ক্যামেরাতে ঢুকে প্রত্যেকবার ম্যানুয়ালি HDR অন করতে হয়, না হয় HDR কাজ করে না। হিউম্যান স্কিনেও একটু ওয়ার্ম টোন লক্ষ্য করা যায়। আর আল্ট্রা ওয়াইডের কথা বললে সবকিছু মেইন ক্যামেরার মতোই, অ্যান্ড ডিটেলও এটাই খুব ভালো পরিমাণে পাওয়া যায়, কারণ এটা 13 মেগাপিক্সেলের। অ্যান্ড এটার ফ্রন্ট ক্যামেরা 20 মেগাপিক্সেলের, যেটার কালার অ্যান্ড এভরিথিং এলস মেইন ক্যামেরার মতোই, সো এটার ফ্রন্ট ক্যামেরাটাও ভালো। আর এটা আইফোনের মতো লাইভ ফটোর অপশন আছে, যেটার নাম দিয়েছে ডাইনামিক ফটো। কিন্তু এই ফোনের সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এটার ভিডিও ক্যাপাবিলিটি। মেইন ক্যামেরায় তো 4K 30 and 1080p 60 fps এর অপশন আছেই, সাথে সাথে আল্ট্রা ওয়াইডেও 4K 30 and 1080p 60 fps এর অপশন আছে, যেটা এখনকার 30 থেকে 40 হাজার টাকার ফোনেও করা যায় না, কারণ এখনকার সময় মিড রেঞ্জে 8 মেগাপিক্সেলের উপর আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেয় না। আর ভিডিওর কথা বললে ভিডিও স্টেবিলাইজেশন একদম নেক্সট লেভেলের, কিন্তু মাঝে মধ্যে একটু ফোকাস হান্টিং ইস্যু দেখা যায়। আর এত বড় লেন্স হওয়ার কারণে 2x একটু ফোকাস করে ভিডিও করলে ভালো রকমেরই ব্যাকগ্রাউন্ড ব্লার হয়। ভিডিও স্টেবিলাইজেশন তো এমনিতেই অনেক ভালো, তার উপরে এটা আছে আল্ট্রা স্টেডি মোড, যেটা অন করে লিটারালি দৌড়ানোর পরেও ভিডিও একদমই স্টেবল ছিল। অ্যান্ড এত কাপাকাপি করার পরেও নর্মালের থেকে কতটা স্টেবল সেটা এখানে দেখেই বোঝা যাচ্ছে। আর আল্ট্রা ওয়াইডের নর্মাল ভিডিওর কথা বললে এটা স্টেবিলাইজেশনও মেইন ক্যামেরার মতোই, আর ডিটেইলও 4K হওয়াতে অনেক ভালো পাওয়া যায়। পারফরমেন্স সেকশনের কথা আসলে এটা দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 730, যেটা এখানে দেখাইতেছে, কিন্তু GSM এর না বাকি সব জায়গায় স্ন্যাপড্রাগন 732G লেখা। বাট প্রসেসর যেটাই হোক, দুইটার পারফরমেন্স সব দিক দিয়েই অলমোস্ট সিমিলার। ফোনের ডেইলি টাস্কগুলো একদমই সিমলেস ভাবে করা যায়। আর যদি গেমিং করতে চান তাহলে পাবজিতে স্মুথ প্লাস আল্ট্রা FPS এ খেলা যায়। আধা ঘন্টা ক্লাসিক ম্যাচ খেলার পরেও কনস্ট্যান্ট 35 থেকে 40 FPS দেয়। বাট ইন্টেন্স মোমেন্টে বা এনিমি সামনে থাকলে কিছুটা ফ্রেম ড্রপ দেখা যায়। অ্যান্ড এই ফোন বর্তমানে রান করছে MIUI 13 অন টপ অফ Android 12। আর এটা যেহেতু MIUI, তাহলে জাতীয় কথাটা আমারও বলতে হয়, পুরা UI বাঘ ভাল্লুক দিয়ে ভরা। আমি ওগুলো রেকর্ড করতে পারিনি, বাট সেটিংসে, ইনস্টাগ্রামে, ফেসবুকে অনেক জায়গায় অনেক রকমের বাগ পেয়েছি আমি MIUI এ। কিন্তু যারা আমার মতো MIUI পছন্দ করে তারা এইসব বাঘ ভাল্লুক সহ ইউজ করতে চাইবে। ব্যাটারি অ্যান্ড চার্জিং এর ক্ষেত্রে আমার কাছে যেটা আছে পোকো X3 NFC, সেটাই 5160 mAh ব্যাটারি আছে। কিন্তু যেটা পোকো X3 মানে শুধু X3 নট NFC, সেটাই 6000 mAh এর ব্যাটারি আছে। এমনি ব্যাটারি অ্যান্ড NFC ছাড়া দুইটা ফোন কমপ্লিটলি সেম। অনেকে কনফিউজড হতে পারেন, তাই আমি বলে দিলাম। তো আমার কাছে যেটা আছে পোকো X3 NFC, এটা 120 হার্টজ দিয়ে ইউজ করলে 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম দেয়। আর যদি ডিসপ্লে 60 হার্টজ দিয়ে ইউজ করা হয় তাহলে 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাওয়া যায়। আর চার্জিং এটা সাপোর্ট করে ম্যাক্স 33 ওয়াট। এটা যদি 20% চার্জে 33 ওয়াটের চার্জার দিয়ে চার্জ দেওয়া হয় তাহলে 40 থেকে 45 মিনিটেই ফুল চার্জ হয়ে যায়। তো সবশেষে এটা বলা যায়, আপনি যদি ভিডিওগ্রাফি অ্যান্ড ফটোগ্রাফি আর মোটামুটি গেমের জন্য একটা ফোন খুঁজে থাকেন 10 থেকে 12 হাজার টাকা বাজেটের মধ্যে, তাহলে এই ফোনটা খুবই ভালো একটা ডিল।